প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা ছিল ব্যাংক সমন্বয় বিবরণী। আজকে আমি যেটা নিয়ে অঙ্কটা শুরু করব, অর্থাৎ যে হেডলাইনটা নিয়ে অঙ্কটা শুরু করব সেটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, অর্থাৎ ব্যাংকের হিসেব অনুযায়ী ব্যাংকে জমা কত টাকা আছে। আমরা অঙ্কটা শুরু করব এটা দিয়ে। তার আগে আমি একটু উদ্দীপকটা পড়ি। ৫,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে, যেটা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। অর্থাৎ তুমি ৫,০০০ টাকা কাউকে দিয়েছো, চেকটা যেটা তুমি কাউকে যেটা ব্যাংকে উপস্থাপন হয়নি, যাকে দিয়েছো সে ব্যাংকে যায়নি। ৮,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছো কিন্তু আদায় হয়নি। অর্থাৎ তুমি ৮,০০০ টাকার একটা চেক ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসছো তোমার অ্যাকাউন্টে জমা হওয়ার জন্য টাকাটা, কিন্তু ম্যানেজার সেটা বা ব্যাংক কর্তৃপক্ষ তোমার নামে সেটা আদায় করে জমা দেখাতে পারেনি। এরপর হলো একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৪,০০০। অর্থাৎ তুমি কারো কাছ থেকে টাকা পাওয়া ৪,০০০ টাকা, সে কি করলো, তোমার কাছে না এসে সে টাকাটা ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসলো। এটা এরপর ব্যাংকের ২,০০০ টাকার বিল ৬০ টাকা বাট্টায় ভাঙানো হলেও সম্পূর্ণ দেখানো হয়েছে। অর্থাৎ ব্যাংকে তুমি একটা বিল ভাঙাতে গেছো ২,০০০ টাকার, বিলটা ভাঙাতে গেলে কিন্তু ব্যাংক তোমার কাছ থেকে কিছু টাকার ডিসকাউন্ট অথবা চার্জ হিসেবে কেটে নিবে। এখানেও ৬০ টাকা কেটে নিয়েছে, কিন্তু তুমি সেটা সম্পূর্ণ টাকায় দেখিয়ে দিয়েছো। এরপর আসো, ব্যাংক লভ্যাংশ বাবদ ৫০০ টাকা আদায় করেছে। অর্থাৎ তোমার একটা বিজনেস আছে, সেখান থেকে ব্যাংক তোমার পক্ষ হয়ে কিছু টাকা লভ্যাংশ বাবদ নিয়ে তোমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে। এরপর ব্যাংক ১০০ টাকা চার্জ করেছে এবং ৩০০ টাকা সুদ মঞ্জুর করেছে। ব্যাংকে তুমি বিভিন্ন ধরনের ট্রানজাকশন করো, যার কারণে ব্যাংক তোমার কাছ থেকে ৩০০ টাকা চার্জ কেটেছে, মানে তোমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করেছে। সেইভাবে আবার ব্যাংকে তোমার টাকা ছিল, সেই জন্য ব্যাংক তোমাকে আবার ৩০০ টাকা সুদ বা মুনাফা দিয়েছে। এখন আমরা সরাসরি গতে চলে যাব। ক এবং খ আমি মুখে তোমাদের সাথে আলোচনা করে দিলেই হয়ে যাবে। দেখো অঙ্কটা শুরু কি নিয়ে, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। আমি এটা আগে লিখতে হবে, লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী জমা ১২,০০০ টাকা। ঠিক আছে, ব্যাংক বিবরণী অনুযায়ী জমা ১২,০০০ টাকা। এরপর ২ নম্বর ট্রানজাকশন, ৫,০০০ টাকার চেক ইস্যু করেছো কিন্তু উপস্থাপন হয়নি। আমি আগে এখানে লিখব যোগ, এখানে লিখব বিয়োগ। অর্থাৎ অঙ্কের নিয়ম অনুযায়ী তোমাদের কাছে সহজ হয় সেভাবে আগে যোগ একবার লিখে রাখবো, একবার বিয়োগ লিখে রাখবো। দেখো, তুমি ৫,০০০ টাকার একটি চেক ইস্যু করেছো, কাউকে দিয়েছো, কিন্তু সেটা ব্যাংকে উপস্থাপন হয়নি। এটা আমি আগে বিয়োগের দিকে লিখে নেই, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, অঙ্কের শুরুতে ছিল ব্যাংকের হিসেব অনুযায়ী তোমার অ্যাকাউন্টে জমা আছে ১২,০০০ টাকা। তুমি ৫,০০০ টাকার একটি চেক কাউকে দিয়েছিলা, দেওয়ার পর তুমি নিশ্চয়ই ভাবছো যে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, কিন্তু সেই লোক যখন ব্যাংকে যায় নাই, ব্যাংক থেকে নিশ্চয়ই টাকা মাইনাস হয় নাই। সেজন্য তুমি যেটা এখন ব্যাংক নিয়ে অঙ্কটা শুরু করছো, ব্যাংক বিবরণী, ব্যাংকের বইটা নিয়ে অঙ্ক শুরু করছো, আবার ব্যাংকে কি করলে এবার তোমার সাথে টাকাটা সমান হবে, নিশ্চয়ই বিয়োগ করলে। অর্থাৎ ব্যাংক নিয়ে যখন আমি অঙ্কটা শুরু করব, ব্যাংকের ব্যালেন্স নিয়ে, তখন ভাবতে হবে আমি কি যোগ করব নাকি বিয়োগ করব, অর্থাৎ কোনটা করলে নগদান বইয়ের সমান হবে। ঠিক আছে, তাহলে আমি দেখো বিয়োগের দিকে দিলাম, নিশ্চয়ই বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই নগদের সাথে এটা সমান হবে। এরপর দেখো, ৮,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলেও আদায় হয়নি। অর্থাৎ তুমি ব্যাংকে একটা চেক দিয়ে আসছো, তোমার অ্যাকাউন্টের জন্য জমা হয়ে যায়, কিন্তু সেটা ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের ক্যাশিয়ার তোমার নামে আদায় করতে পারে নাই। অর্থাৎ তোমার অ্যাকাউন্টে আগে ছিল ব্যাংকের হিসেব অনুযায়ী ১২,০০০ টাকা, তুমি ৮,০০০ টাকার একটা চেক দিয়ে আসছো, তুমি ভাবছো তোমার অ্যাকাউন্টে ২০,০০০ হয়ে গেছে, কিন্তু আসলে ২০,০০০ হয়নি, তুমি যেটা প্লাস করে দিয়েছো। এখন তুমি যখন ব্যাংকে আসলা, ব্যাংক কর্তৃপক্ষ বললো যে টাকাটা আমি আপনাদের জন্য আদায় করতে বা আপনার অ্যাকাউন্টে আদায় করে যোগ করতে পারিনি। সো এখন আপনার সাথে সমান করার জন্য, অর্থাৎ নগদান বইয়ের সাথে সমান করার জন্য
ব্যাংক কর্তৃপক্ষ বলবে যে ঠিক আছে আমিও যোগের দিকে দেখাই। এবার আমি যোগের দিকে দেখাই। চেক আদায় হয়নি ৮০০০ টাকা। কেমন? এবার আসো, একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৪০০০ টাকা। তুমি একজন লোক থেকে কিছু টাকা পাইতা ৪০০০ টাকা, সেটা সে তোমাকে সরাসরি এসে না দিয়ে সে তোমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিয়েছে। এখন এটা আমি লিখবো বিয়োগের দিকে। কেন বিয়োগের দিকে লিখবো? ব্যাংকে যেহেতু টাকা বেড়ে গেছে সেটা তো তুমি জানতা না, তুমি জানো যে তোমার অ্যাকাউন্টে এখনো আগের টাকাটাই রয়ে গেছে। সো ব্যাংক বলবে আচ্ছা ঠিক আছে, নগদান বইতে যেহেতু টাকাটা বাড়ানো হয় নাই, আমি নগদান বইয়ের সাথে সমান করার জন্য, বা ব্যাংক কর্তৃপক্ষ বলবে আমরা নগদান বইয়ের সাথে সমান করার জন্য টাকাটা বিয়োগের দিকে দিয়ে দিচ্ছি। লিখতে হবে সরাসরি ব্যাংকে জমা। কেমন? টাকাটা হচ্ছে ৪০০০ টাকা। এবার আসো, ব্যাংকে ২০০০ টাকার একটি বিল ৬০ টাকা বাট্টায় ভাঙানো হলেও নগদান বইতে পূর্ণ মূল্য দেখানো হয়েছে। অর্থাৎ ব্যাংকে যেমন ক্যাশ টাকা জমা দেওয়া যায়, ব্যাংকে বিলও জমা দেওয়া যায়, ব্যাংকে চেকও জমা দেওয়া যায়। তুমি ব্যাংকে একটা ২০০০ টাকার বিল দিয়ে আসছিলা, বিল দিয়ে তুমি ভাবছিলা তোমার অ্যাকাউন্টে ২০০০ টাকা জমা হয়ে গেছে, কিন্তু ব্যাংক কিন্তু তোমার কাছ থেকে ৬০ টাকা ডিসকাউন্ট নিয়েছে বা চার্জ কেটে রেখেছে, যেটা তুমি জানতা না বা তোমাকে ওনারা অবগত করা নাই। তাহলে এখন ৬০ টাকা তো এদিক সেদিক হয়ে যাবে। এই ৬০ টাকাটা আমি যোগের দিকে লিখবো, কেননা ব্যাংক কর্তৃপক্ষ বলবে আমরা আপনার অ্যাকাউন্টে জমা করেছি ১৯৪০ টাকা, কিন্তু আপনি সম্পূর্ণ দেখিয়েছেন। ঠিক আছে, নগদান বইতে যেহেতু সম্পূর্ণ দেখানো হয়েছে, আমরা আপনি যেটা অতিরিক্ত ৬০ টাকা নগদান বইতে লিখেছেন, আমি সেটা আপনার সাথে সমান করার জন্য এবার যোগের দিকে লিখে দিচ্ছি। বিলের বাট্টা ৬০ টাকা লিখে দিলাম। কেমন? এরপর আসো, ব্যাংক লভ্যাংশ বাবদ ৫০০ টাকা আদায় করেছে। ব্যাংক তোমার পক্ষ থেকে তোমার একটা ব্যবসা থেকে লভ্যাংশ নিয়ে ৫০০ টাকা তোমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে। সেটা নিশ্চয়ই তুমি জানতা না বা তোমাকে অবগত করে নাই, বা করলেও তুমি লিখো নাই। অর্থাৎ নগদান বইতে এই ৫০০ টাকাটা যোগ হয়নি। ব্যাংক যেটা নিজের মনে করে তোমার একটা বিজনেস থেকে লভ্যাংশ নিয়ে তোমার অ্যাকাউন্টে জমা করেছে, সেটা এখন ব্যাংক কর্তৃপক্ষ বলবে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু নগদান বই লিখেন নাই, আমি এখন বিয়োগের দিকে দেখাচ্ছি যেন নগদান বইয়ের সাথে হিসেবটা সমান হয়। দেখো, লভ্যাংশ এটা ছিল ৫০০ টাকা। এবার আসো, ব্যাংক ১০০ টাকা চার্জ করেছে। তোমার অ্যাকাউন্টে টাকা থাকার কারণে বা তুমি বিভিন্ন লেনদেন করার কারণে ব্যাংক তোমার কাছ থেকে ১০০ টাকা চার্জ করেছে, যেটা আমি যোগের দিকে লিখব। কেন যোগের দিকে লিখব? ব্যাংক তোমার কাছ থেকে টাকা, যেটা তোমার অ্যাকাউন্ট থেকে টাকা যেটা মাইনাস করে দিয়েছে, ওরা বলবে নগদান বইয়ের সাথে সমান করার জন্য আমি এখন টাকা বিয়োগ করছি। আমি একটা কথা আবার বলি, যদি ব্যাংকের ব্যালেন্স নিয়ে টাকার অঙ্ক শুরু করা হয়, তুমি ভাবতে হবে তুমি কি করলে নগদান বইয়ের সাথে মিলবে। এখন যদি বলি ব্যাংক তোমার কাছ থেকে ১০০ টাকা চার্জ কেটে নিয়েছে, অর্থাৎ ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে ১০০ টাকা মাইনাস করেছে, তাহলে ব্যাংক কি করলে নগদান বইয়ের সমান হবে? ব্যাংক সেটা নিশ্চয়ই আবার যোগ করলে নগদান বইয়ের সমান হবে, তাই না? তাহলে আমরা ওই ৬০ টাকাটা এখন যোগ করে দেব। চার্জ, সরি, টাকাটা হবে ১০০ টাকা, টাকাটা হবে ১০০ টাকা। এরপর সেম ভাবে ব্যাংক কিন্তু তোমাকে আবার সুদও দিয়েছে ৩০০ টাকা। তোমার বিভিন্ন সময় ব্যাংকে টাকার অ্যামাউন্ট ছিল, সেজন্য ব্যাংক সারা বছরে বা ৬ মাস বাদে বা ৪ মাস বাদে তোমাকে ৩০০ টাকা ইন্টারেস্ট দিয়েছে। তো ইন্টারেস্টটা ব্যাংক যখন তোমার অ্যাকাউন্টে জমা করেছে, ব্যাংক কিন্তু তোমাকে সেটা ফোন করে বলে দেয়নি বা তোমাকে বলে নাই যে কোনোভাবেই বলে নাই যে আপনার অ্যাকাউন্টে সুদ জমা হয়েছে বা মুনাফা জমা হয়েছে ৩০০ টাকা।
তাহলে ব্যাংক কর্তৃপক্ষ বলবে ঠিক আছে আপনি যেহেতু নগদান বই জিনিসটা লিখেন নাই, 300 টাকা যে আমরা আপনাকে মুনাফা দিয়েছি আমরা সেটা আপনার সাথে সমান করার জন্য এবার বিয়োগের দিকে দিয়ে দিচ্ছি। এইবার কি করতে হবে, এইবার আমরা যোগগুলো সব এখানে লিখব। দেখো যোগ হয় 8160 টাকা, 8160 টাকা। এই যোগের সাথে আগের টাকাটা যোগ করব আমরা, হবে 20160 টাকা। অর্থাৎ পূর্বের টাকাটার সাথে এই যোগের অ্যামাউন্ট গুলো একসাথে যোগ করব 20160 টাকা। এরপর আমরা এই বিয়োগের অ্যামাউন্ট গুলো একসাথে যোগ করে বিয়োগ করব যাতে আমাদের সুবিধা হয়। এগুলো আলাদা আলাদা করে বিয়োগ করা যায়, তবে এভাবেই সুবিধে মনে হয় আমার কাছে। তোমাদের যদি মন চায় তোমরা সিঙ্গেল সিঙ্গেল করেও বিয়োগ দিতে পারবা, কোনো সমস্যা নেই। দেখো যোগ করলে কত হয়, 9800। ঠিক আছে, এখানে বিয়োগ করলে যা হবে, এই টাকাটার নাম কি হবে জানো? যদি অঙ্ক ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা দিয়ে অঙ্ক শুরু হয়, এই টাকাটার নাম হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। নগদান বই অনুযায়ী জমা এই টাকা। আমি আবার বলি, যদি ব্যাংক বিবরণীর ব্যালেন্স নিয়ে টাকা অঙ্ক শুরু হয় তখন এই টাকাটার নাম হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। আমি গত দুটো ক্লাসে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা তোমাদেরকে বুঝিয়েছি, আজকে তোমাদেরকে বোঝালাম ব্যাংক বিবরণী অনুযায়ী যদি টাকার অঙ্ক নিয়ে যদি অঙ্ক শুরু হয় তখন কিভাবে অঙ্কটা করতে হয়। দুইটা কিন্তু একই জিনিস নয়। এরপর দেখো আমি 4 এ যাচ্ছি, সরি ক এর 4 এবং 6 এর জাবেদা। 4 নাম্বার এন্ট্রি জাবেদা কি হবে, একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়ে দিয়েছে, দেনাদার কিন্তু ডেবিট হয়। আমি বোর্ডে লিখে দিই, আচ্ছা এটা থাক। দেনাদার কিন্তু ডেবিট হয়। এখন একজন দেনাদার যখন ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিয়েছে, দেনাদার এখন ক্রেডিট হয়ে যাবে। ব্যাংকে টাকা আসার কারণে ব্যাংক ডেবিট হবে, দেনাদার হবে ক্রেডিট। এটা অত্যন্ত সহজ। এরপর 6 নং এর জাবেদা কি হবে, ব্যাংক লভ্যাংশ বাবদ 500 টাকা আদায় করেছে। ব্যাংক যদি তোমার পক্ষ থেকে লভ্যাংশ বলো কমিশন বলো কিছু আদায় করে, সেটা তো ব্যাংকে জমাই হবে, তাই না? তো ব্যাংকে যখন টাকা আসবে যে কোনো ভাবে ব্যাংক হবে ডেবিট। আমরা লিখব ব্যাংক ডেবিট। আর আমরা জানি যে আয় অথবা লাভ ক্রেডিট হয়, লভ্যাংশ যেহেতু ইনকাম বা ডিভিডেন্ড সেজন্য সেটা হবে ক্রেডিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট। এরপর খতে দেখো শুধু নগদান বইয়ে দেখানো হয়েছে কত, অর্থাৎ আমরা এই উদ্দীপকটা পড়ব, এখানে পড়ে শুধু নগদান বইতে যেগুলো দেখানো হয়েছে সেগুলো, যেমন নগদান বই দেখানো হয়নি এরকম কিছু লেখা আছে। দেখো এই যে নগদান বই লেখা হয়নি, তারপর নগদান বই লেখা হয়নি, এরকম যেগুলো নগদান বই লেখা হয়নি সেগুলো বাদ দিয়ে যেগুলো নগদান বইতে লেখা হয়েছে আমরা সেগুলো লিখে দিব। তোমাদেরকে আর বেশি কিছু বলবো না, তোমরা মূল যে মেইন বইটা, মেইন বইয়ের এই ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টারটা অবশ্যই পড়বা। রিডিং যদি না পড়ো, আসলে অনলাইন ক্লাসে ম্যাথমেটিক্যাল ক্লাস কোনোভাবেই বোঝানো পারফেক্ট 100% সম্ভব নয়। সেজন্য তোমরা মেইন বইটা অবশ্যই রিডিং করতে হবে। আর তোমরা যদি তাও না বুঝো নিশ্চয়ই কমেন্ট করবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।